তিনতলা বাড়িটির সামনে দাঁড়িয়ে খানিকক্ষণ সেদিকেই তাকিয়ে থাকে মহুল। আজ চতুর্থবার সেই বাড়িটা দেখতে এসেছে। স্থির দৃষ্টিতে রাস্তার অন্য পাড় থেকে বাড়িটার দিকে তাকিয়ে রয়েছে সে। এমন সময় মোবাইলটা বেজে উঠতে সে চমকে উঠল। দিদি, তুই আবার গেছিস সেই বাড়িটা দেখতে, জামাইবাবুকে না বলে? না মানে আমি আসলে একটু শপিং। বাজে কথা বলিস না, সত্যি করে বল, কোথায় গেছিস তুই? বাড়িটা দেখতেই তো। হ্যাঁ আসলে আমি আর একবার একটু। দেখ দিদি, টুকাই আমাদের ছেড়ে চলে যাওয়ার পর থেকে তুই যখন তখন ওকে হ্যালুসিনেট করছিলি। এতদিন ধরে ওষুধ খাওয়ার পর এখন কিছুটা ঠিক হয়েছিস, কিন্তু ওই বাড়িটা দেখতে গিয়ে তুই আবার হ্যালুসিনেট করা শুরু করলি। তাহলে কেন শুধু শুধু ওই বাড়িটা তুই কিনতে যাচ্ছিস? শহরে কি বাড়ির অভাব? দেখ মৌ, আমি তোকে বারবার বলছি আমি হ্যালুসিনেট করিনি। তাছাড়া যদি হ্যালুসিনেট করব তাহলে তো আমি আমার ছেলেকে দেখব, টুকাইকে দেখব। একটা অন্য চেহারা অন্য বাচ্চাকে কেন দেখতে যাব? দেখ দিদি, এত কিছু মনস্তাত্ত্বিক ব্যাখ্যা আমি তোকে দিতে পারবো না, সেটা ডাক্তার দিতে পারবে। কিন্তু তুই যখন পরিষ্কার বুঝতে পারছিলি যে আর কেউ বাচ্চাটাকে দেখতে পাচ্ছে না, তখনই তোর বুঝে নেওয়ার কথা যে সমস্যাটা তোর মাথার ভেতর। শোন, আমি এখন রাখছি, আমার মিটিং শুরু হবে। 1 ঘন্টা পর আমি আবার ফোন করব, ততক্ষণে যেন শুনি তুই ওই বাড়ি থেকে বেরিয়ে গেছিস। রাখছি। আরে এই যে আপনি এসে গেছেন, কতক্ষণ দাঁড়িয়ে? এক মধ্যবয়স্ক ভদ্রলোক একটা চাবির গোছা হাতে এসে দাঁড়িয়েছেন মহুলের সামনে। এই তো খানিকক্ষণ হলো, চলুন তাহলে যাওয়া যাক। হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু যা সিদ্ধান্ত নেওয়ার আজকেই নিয়ে নেবেন ম্যাডাম। আবার বলবেন না সেদিন তো বর আসেনি, আরেকবার বরকে নিয়ে যেতে হবে। এই নিয়ে চতুর্থবার আপনাকে বাড়িটা দেখাচ্ছি। আগের দিন আপনি আপনার বর এসে দেখে গেলেন, বললেন বাড়ি গিয়ে ফাইনাল কথা বলবেন। যাই হোক, আজকে আবার এসেছেন, ভালো কথা, ভালো করে দেখে নিন। কিন্তু যা করার আজকেই বলবেন, আমার না হলে অন্য পার্টির সাথে কথা চলছে অলরেডি। নেহাত আপনার হাজবেন্ডের সঙ্গে আমার একটা পুরনো যোগাযোগ আছে, তাই এখনো হোল্ডে রেখেছি। না হলে শহরে এত কম দামে এরা আস্ত 3 তলা বাড়ি বিক্রি করা কোনো কঠিন কথা নয়। সব লুফে নেওয়ার জন্য বসে আছে। কিন্তু কেন? হ্যাঁ, বলছি এত বড় বাড়ি এত কমে দিচ্ছেনই বা কেন? কেন? সমরবাবু আপনাকে কিছু বলেনি? ছেলের শোকে দাদার হার্ট অ্যাটাক হওয়ার পর এই বাড়ির এখন একমাত্র মালিক আমি। ব্যবসা নিয়ে 12 মাস ব্যস্ত থাকি, দিল্লি ব্যাঙ্গালোর ঘুরতে হয়, কলকাতায় এখন আর আসাই হয় না। তাই শুধু শুধু এই বাড়িটা রেখে কি লাভ বলুন তো? তাছাড়া ব্যবসাতেও একটা বড় ইনভেস্টমেন্ট করতে হবে। তাই যত তাড়াতাড়ি পারি বাড়িটা বেচার পরের মাসেই দিল্লি চলে যাবো। আর আদৌ আসবো কিনা তার কোনো ঠিক নেই। আপনার দাদার ছেলে মানে আপনার ভাইপোর কি হয়েছিল? দুর্ঘটনা আর কি, কপাল বুঝলেন, সবই কপাল। ছেলেটার কপাল খারাপ নিয়েই জন্মেছিল। জন্মানো মাত্রই মাটাকে খেলো। তারপর বোঝা গেল ছেলের মাথাতে একটু সমস্যা, মানে সুস্থ স্বাভাবিক আর 5টা বাচ্চার মতো নয়। এই ছেলে নিয়ে দাদার কি যন্ত্রণা কম ছিল? সেই ছেলে দুর্ঘটনায় মারা গেল, আর দাদার শরীরটাও আস্তে আস্তে। আচ্ছা, আপনার বাচ্চাটাও তো অ্যাক্সিডেন্ট করেই। সরি সরি, এই দেখুন, পুরনো যন্ত্রণার কথা আলোচনা করে কোনো কাজের কাজ হবে না। আপনি বরং আজকে ফাইনালি বাড়িটা ভালো করে দেখে শুনে একটা ব্যবস্থা করুন, কেমন? হ্যাঁ, আজকেই একটা ব্যবস্থা করতে হবে। তবে ওই ছাদটা আমায় দেখতে হবে, বুঝলেন? এই দেখুন, আপনাদের তো আগের দিনই বললাম ও ছাদ খোলা যাবে না,
যে তালাটা ওখানে রয়েছে তার চাবি কোথায় আমরা কেউ জানি না। দাদা সেই যে ছাদে তালা দিয়ে রেখেছিলেন, তারপর থেকে ছাদে যাওয়া বারণ ছিল সবার। সেটা কি হয় বলুন? একটা বাড়ি কিনবো, অথচ তার সমস্ত দিকটা ভালো করে দেখে শুনে নেব না? এটা কি হয় কখনো? আপনি চিন্তা করবেন না, আমি একটা নতুন তালা চাবি নিয়ে এসেছি। পুরনো তালাটা ভেঙে ফেলুন, ছাদটা আমাকে একবার দেখতেই হবে। ভেঙে ফেলবো? দাদার আসলে ইচ্ছাই ছিল না আমরা কেউ ছাদে যাই। পশ্চিমের দিকে পাঁচিলটা ভাঙা, সেটা তো বাইরে থেকে দেখতেই পাচ্ছে। আমি ওদিকে যাব না, কিন্তু ছাদটাকে আমায় একবার দেখতেই হবে। এই যে দেখুন, নতুন তালা চাবি রয়েছে আমার কাছে। আসলে ছাদে যাব বলেই আজকে আসা। ছাদটা দেখে নিয়ে নামার সময় এই নতুন তালাটা দরজায় দিয়ে দেবেন ক্ষণ। ও, আপনি একেবারে তৈরি হয়ে এসেছেন দেখছি। বেশ, তাহলে চলুন। কিন্তু আজকেই লাস্ট। অন্য আরেক পার্টি বলে রেখেছে, আপনারা যদি কিছু না জানান আমি কিন্তু তাদের সাথে কথা বলে নেব। ওনাদের এত কিছু প্রশ্নও নেই, আর বারবার ঘুরে দেখার আগ্রহও নেই। খানিকটা বিরক্তির সুরে বললেন বিশ্বাসবাবু। চোখে মুখে একটা অদ্ভুত অস্থিরতা ফুটে উঠল মহুলের। তার বুকের ভেতর ঢিপটে পানি আরো বেড়ে গেল। দোতলা সিঁড়ি পেরিয়ে তিনতলায় উঠতে যেতেই একটা অদ্ভুত অস্বস্তি ক্রমশ আরো বেশি করে পেয়ে বসতে লাগলো তাকে। পাগুলো কেমন ভারী হয়ে আসছে ক্রমশ। কপাল বেয়ে হালকা ঘাম গড়িয়ে পড়ছে, শ্বাস পড়ছে ঘন ঘন। আরে কি হলো? এইটুকুতে হাঁপিয়ে গেলেন নাকি? না, আসলে এই তলাটা কেমন যেন একটু অন্যরকম, না? অন্যরকম বলতে কি রকম? না, কেমন একটু স্যাঁতস্যাঁতে মতো, নয়? দিনের পর দিন ঘর যদি বন্ধ থাকে তখন তো এরকম একটু একটু লাগবেই। কি জ্বালায় পড়লাম! এখন নিজের বাড়ির ছাদের তলা নিজেকে ভাঙতে হচ্ছে, এই আপনার জন্য। একটা লোহার হাতুড়ি দিয়ে বেশ কয়েকবার আঘাত করার পরেই তালাটা ভেঙে পড়ল। আসুন, দেখে নিন ছাদটা। আপনিও চলুন। এখানে দাঁড়িয়ে থাকবেন নাকি? আমি? হ্যাঁ, চলুন, যাচ্ছি তো। বিশ্বাসবাবুর চেহারায় কেমন যেন একটা পরিবর্তন এসেছে। পাঞ্জাবি পকেট থেকে রুমাল বের করে বারবার কপাল ঘাড় মুছে নিচ্ছে, হয়তো সিঁড়ি দিয়ে ওঠার পরিশ্রমের জন্য। ছাদের একটা বিশেষ কোণের দিকে তাকিয়ে একটু অবাক হয়ে যায় মহু। আরে, আপনাদের ছাদে তো দেখছি চিলে কোঠার ঘর রয়েছে। কই, এটা তো রাস্তা দিয়ে দেখা যায় না। হ্যাঁ, এটা উল্টো দিক তো। আমার ছোটবেলা থেকেই শখ ছিল জানেন, ছাদে একটা চিলে কোঠার ঘর থাকবে। এই ঘরেও তো দেখছি তালা দেওয়া। কি আছে এটার মধ্যে? এটা এটার মধ্যে ওই হয়তো পুরনো কিছু ফেলে দেওয়া জিনিসপত্র, ভালো যা কিছু ছিল সবই তো বেচে দেওয়া হয়েছে। এখানে সব আবজা আবজি রয়েছে আর কি। আপনারা বাড়িটা নিলে আপনারা লোক ডেকে সব ফেলে দেবেন, ঠিক আছে? না না, সেটা হয় না। আপনার সামনে আগে ঘরটা খুলে দেখব। যদি আপনাদের কোনো দামি জিনিসপত্র ভুল করে কিছু থেকে থাকে, আপনি নিয়ে নিন। আরে না না, দামি কিছু নেই, ওই বাচ্চাদের খেলনা টেলনা রয়েছে আর কি। আমাকে একটু দরজাটা খুলে দিন। আসলে আজকের যা দিনকাল, যদি বাড়ির চিলেকোঠার ছাদে এমন কিছু থাকে যেটা বেআইনি, মানে ধরুন মাদকদ্রব্য, বোম টোম থাকতেই তো পারে, তাই না? তখন তো কেসটা আমরা খেয়ে যাব। মুখটা গম্ভীর হয়ে যায় বিশ্বাসবাবুর। খানিকক্ষণ শীতল দৃষ্টিতে মহুলের দিকে তাকিয়ে তারপর অদ্ভুতভাবে হেসে উঠে বলেন, খুব সিনেমা দেখেন বুঝি? দেখুন, আমি কিন্তু আজকে এখান থেকে যাবার সময় আপনাকে অ্যাডভান্সে 3 লাখ দিয়ে যাব বলে তৈরি হয়েই এসেছি। এই যে আমার চেকবুকটা আমার সাথেই আছে। ও বাহ, আপনি তো বেশ সবকিছু তৈরি হয়ে এসেছেন দেখছি। আপনার মতো এরকম স্মার্ট মহিলাই তো দেশের উন্নতির জন্য দরকার। খুব ভালো, খুব ভালো। চলুন তাহলে, এই ঘরটাও। অবশ্য তালাটায় হাতুড়ি মারার দরকার হলো না।
তালাটা ধরে হালকা টান দিতেই একটা বিশ্রী আওয়াজ করে তালাটা খুলে গেল। একটু যেন চমকে উঠলেন বিশ্বাসবাবু। তারপর মহুলের দিকে তাকিয়ে বললেন, আপনি ঘরটা দেখুন, আমি ততক্ষণ একটা সিগারেট খেয়ে নি। হ্যাঁ, অনেকক্ষণ বাদ গেছে তো, কেমন একটা অস্বস্তি হচ্ছে বুঝলেন। মহুল কোনো উত্তর না দিয়ে দরজার দিকে এগিয়ে গেল। দরজাটায় হালকা চাপ দিতেই একটা বিচ্ছিরি শব্দ করে সেটা খুলে গেল, আর একটা অদ্ভুত গুমোট গন্ধময় ভারী হাওয়া ঝাপটা মেরে নাকে এসে লাগলো। এই ঘরটা বেশ অন্ধকার, দিনের দরাজ আলো ঢোকার মতন একটা মাত্র জানলা, সেটাও বন্ধ করা। মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে সুইচ বোর্ডগুলো খুঁজল মহুল। দরজার বাঁদিকেই সুইচ বোর্ড। ধুলো আর মাকড়সার জাল সরিয়ে সুইচগুলো একটা একটা করে টিপতে লাগলো মহুল। অবশেষে 4 নম্বর সুইচটা দিতেই ঘরের হলদে বাল্বটা জ্বলে উঠল, আর তাতেই দেখল ঘরের মধ্যে বাচ্চাদের খেলনা পোশাক আশাক ডাই করে রাখা, ঠিক যেমন টুকায়ের খেলনা, টুকায়ের পোশাক সমস্ত কিছু আগলে রেখে দিয়েছে মহুল। বুকের মধ্যে একটা অদ্ভুত যন্ত্রণা হতে লাগলো তার। সন্তানহারা মায়ের মমতা কোনো এক অচেনা অচেনা মাতৃহীন শিশুর জন্য কাতর হয়ে উঠল। আর ঠিক তখনই মনে হলো ঘরের আরেক প্রান্ত থেকে অন্য আরেক প্রান্তে একটা কালো ছায়া সরাত করে সরে গেল, আর তার সাথে সাথে বাল্বের আলোটা কয়েকবার কেঁপে উঠে বন্ধ হয়ে যেতেই ভয়ে চিৎকার করে উঠল মহুল। আরে কি হলো আবার? শশব্যস্ত হয়ে বিশ্বাসবাবু আধ খাওয়া সিগারেটটা ফেলে ঘরে ঢুকে এলেন। ও, বাল্বটা গেছে বুঝি? আপনি এমন চিৎকার করলেন না, আমি ভাবলাম কি না কি। দাঁড়ান, জানলাটা খুলি। ঘরের ভেতরটা কেমন একটা ঠান্ডা ঠান্ডা আর গুমট হয়ে রয়েছে। জানলাটা খুলে দিলে দেখবেন সব ঠিক হয়ে যাবে। কিন্তু বিশ্বাসবাবুর হাজার প্রচেষ্টার পরেও জানলার ওই কাঠের পাল্লা দুটো এতটুকু ফাঁক হলো। হঠাৎ ঘরের মধ্যে থেকে একটা শিশুর কণ্ঠস্বর ভেসে এলো। কাকাই, তুমি এসেছো? চমকে উঠলেন বিশ্বাসবাবু। কে? ম্যাডাম, আপনি মজা করছেন নাকি? হ্যাঁ, এসব আমি একদম পছন্দ করি না কিন্তু। কাকাই, তুমি এতদিন আসোনি কেন গো? এই ছাদটুকুতে আমি যে আটকে আছি কাকাই, কোথাও যেতে পারি না, কারো সাথে খেলতে পারি না, কেউ আমার সাথে কথা বলতে আসে না। তুমি এতদিন আসোনি কেন কাকাই? পুকান, তুই? না 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 না, এ হতে পারে না, এটা চালাকি। এই মেয়ে ছেলে, কে তুই? হ্যাঁ, পুলিশ? পুলিশের লোক নাকি? বুকের উপর ঝুঁকে থাকা মাথাটা আস্তে আস্তে তোলে মহুল, চোখ মেলে তাকায় বিশ্বাসবাবুর দিকে। বাল্বের আলো আপনা আপনি জ্বলে উঠল, আবার নিভে গেল, আর তাতেই দেখা গেল মহুলের চোখের সাদা অংশ পুরোটাই কালো হয়ে গিয়েছে। তার মুখে একটা বিশ্রী চওড়া হাসি, অদ্ভুত রহস্যময় হাসি হেসে মহুল বাচ্চাদের গলায় বলল, এই আন্টিটা খুব ভালো জানো। এই আন্টিটা সেদিন ওই রাস্তা থেকে আমাকে দেখতে পেয়েছিল, আমাকে হাত নেড়ে টাটা করলো, হাসলো। কতদিন পর কেউ আমায় দেখতে পেলো জানো। কেন যে সবাই আমায় দেখতে পায় না আজকাল। আচ্ছা কাকাই, মরে গেলে বুঝি দেখা যায় না? না 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 না, এসব সব মিথ্যে, সব মিথ্যে। হেল্প, হেল্প! কাঁপা কাঁপা পায়ে একরকম দৌড়ে ঘর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলেন বিশ্বাসবাবু, কিন্তু তখনই দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল। ভয়ে প্রায় কেঁদে ফেললেন বিশ্বাসবাবু, বললেন, পুকান, আমার ছেড়ে দে, আমি আসলে বুঝতে পারিনি, বিশ্বাস কর। তুমি তো সেদিন আমায় বিশ্বাস করলে না কাকাই। আমি তো তোমায় প্রমিস করেছিলাম
তুমি যে আমায় ওই স্পেশাল আদরটা করো, আমি আমি কাউকে বলবো না। কিন্তু আমার যে এখানে খুব ব্যথা করতো, রক্ত পড়তো, তাই তো সেদিন বাবাকে বলেছিলাম ব্যথা করছে। তোমার কথা তো বলেনি কাকাই। মাফ করে দে, আমি আমি বুঝতে পারিনি, আমাকে মাফ করে দে বুকান। আমি তোকে মারতে চাইনি, আমি আসলে ভয় পেয়ে গেছিলাম। কি যে হয়েছিল। তুমি সেদিন আমার গলায় ঘুড়ির সুতোটা পেঁচিয়ে দিয়েছিলে কেন কাকাই? জানো, এখনো আমার গলা থেকে রক্ত পড়ে, থামেই না। বুকান, আমার মাফ কর কাকু। বুকান, আমার মাফ কর বুকু। আসো না কাকাই, কতদিন আমি একা। আসো, আমরা একসাথে থাকি। কিন্তু তুমি আর আমায় বাধা দিতে পারবে না বলে রাখলাম। চলো কাকাই, চলো, আমি আসছি তোমার কাছে। কালো ধোঁয়ার কুণ্ডলি পাক খেয়ে বেরিয়ে আসে মহুলের শরীর থেকে, সোজা ঢুকে যায় বিশ্বাসবাবুর ভেতর। চোখ মুখ কেমন বদলে যায় বিশ্বাসবাবু, স্থির হয়ে যায় দৃষ্টি। ওদিকে মহুলের যেন একটা ঘোর কাটে। এতক্ষণ এই ঘরে সে কি করছে কিছুই মনে করতে পারে না। ভেবে নেয় তার পুরনো অজ্ঞান হয়ে যাওয়ার অসুখটা বোধহয় আবার ফিরে এলো। কিন্তু যে জন্য তার এই ছাদে আসা, এই ঘরে আসা, তার কি হলো? সেই বাচ্চাটা যাকে ও প্রথম দিন থেকে ছাদে দেখেছে, কই এখানে তো তার কোনো চিহ্ন নেই। তবে কি মহুল সত্যি হ্যালিউসিনেট করছে আবার? একটু ইতস্তত করে মহুল বিশ্বাসবাবুকে বলল, সবই তো ঠিক আছে, তাহলে অ্যাডভান্স আমি করে যাচ্ছি। একটা অদ্ভুত হাসি হেসে বিশ্বাসবাবু বললেন, তুমি খুব ভালো থাকো, থ্যাংক ইউ। হঠাৎ আপনি থেকে তুমি সম্ভাষণ শুনে একটু অবাক হলো মহুল। একটা অস্বস্তি নিয়েই চেকটা ছেড়ে বিশ্বাসবাবুর হাতে দিয়ে ধীরে ধীরে ছেড়ে দিয়ে নামতে লাগলো সে। বিশ্বাসবাবু কিন্তু ছাদের দরজাতেই দাঁড়িয়ে রইলেন। নামতে নামতে আর একবার পিছন ফিরে তাকালো মহুল। না, কোথাও কোনো বাচ্চা নেই। একটা বিমর্ষ মন নিয়ে বাড়িটা থেকে বেরিয়ে রাস্তা পার করে মোবাইলে উবের অ্যাপ গাড়ি ধরার জন্য গাড়ি বুক করছিল সে। গাড়ির জন্য অপেক্ষা করতে করতে এমনি বাড়ির ছাদের দিকে চোখ চলে যাচ্ছিল। তখনই দেখলো বিশ্বাসবাবু ছাদ থেকে তার দিকে তাকিয়ে আছেন আর দাঁত বের করে হাসছেন। দৃশ্যটা কেমন যেন অস্বাভাবিক ঠেকল মহল। গাড়ি আসার পর তাতে উঠে বসেছে। এমন সময় কানে এলো বিশ্বাসবাবু কেমন একটা সরু গলায় বলছেন, টাটা আন্টি। ম্যাডাম কিছু মনে করবেন না, লোকটা পাগল নাকি? উবের ড্রাইভার জিজ্ঞেস করল। মহুলের চোখ মুখ কেমন ফ্যাকাশে হয়ে গেছে। আমতা আমতা করে উত্তর করলো, হবে হয়তো। ওদিকে বিশ্বাসবাবু তখন ছাদের পশ্চিমের দিকে হাঁটা লাগিয়েছেন। তার মুখে একটা আকর্ণ বিস্তৃত অদ্ভুত হাসি। তার চোখের সাদা অংশ সম্পূর্ণ কালো হয়ে গিয়েছে। ছাদের ভাঙা পাঁচিলের দিকে ক্রমশ তিনি এগিয়ে চলেছেন। আর মাত্র কয়েকটা পা, তারপরেই কোনো ভারী বস্তু পতনের শব্দ। বিশ্বাসবাবুর শরীরটা বাঁধানো উঠোনে স্থির হয়ে পড়ে রয়েছে। আশপাশ ভেসে যাচ্ছে রক্তে।